রাজপথে আন্দোলন করে এবং আমি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হিসেবে লায়ন ফারুক রহমান এই বাংলাদেশের রাজনীতির আমি একজন সেই 1990 সালে ছাত্র আন্দোলন থেকে স্বৈরাচারী এরশাদকে হটিয়েছি এবং সেই 1990 সাল থেকে বাংলাদেশের রাজনীতিতে সংযুক্ত আছি এবং রাজনীতির সাথে কে কোন পর্যায়ে এবং কিভাবে রাজনীতির আজকে বাংলাদেশের যে গুণাবলী বা একটি যে রাজনীতির ক্ষেত্রে যে সবচেয়ে বড় গুণ হচ্ছে মানুষের প্রতি এবং জনগণের প্রতি যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ থেকে আমি মনে করতেছি আজকে বাংলাদেশ অনেক পিছিয়ে যাচ্ছে। করোনার সময় মানুষ মনে করছে যে মনে হয় মানুষের অস্তিত্ব টিকে থাকবে না, সেই করোনার পরে মানুষের মনে করেছিলাম যে মানুষ কিছু ব্যতিক্রম হবে, পরিবর্তন হবে, মানুষের কোয়ালিটি, বিশ্বস্ততা, আত্মবিশ্বাস পরিবর্তন হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে করোনার পরে মানুষের আরো সাহস বেড়ে গেছে। কি রকমের? সেই দীর্ঘ এই করোনার পরে রাজনীতিতে 15টা বছর আমরা যে রাজপথে আন্দোলন চালিয়েছি, সেইটা একটা একটা প্ল্যাটফর্মে বিএনপির নেতৃত্বে আমরা 31 দফা সংস্কারের মাধ্যমে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছে, সেই ঘোষণায় আমরা একমত হয়ে যে রাজনীতিতে আমরা গুণাবলীর যে প্রত্যাশা করেছিলাম, সেখান থেকে আমরা অনেক পিছিয়ে গেছি। কারণ আমাদের দেখুন, বাংলাদেশে আজকে বহু ধরনের নেতা বেরিয়েছে। এক সময় দেখেছি, হাসিনার সময় দেখেছি, হাসিনার সাথে থাকতে হাসিনার বেনিফিশিয়ারি হাতে হাসিনার সেই সময় হালুয়া রুটির ভাগ বাটোয়ারা করতে, আজকে তারা জাতীয়তাবাদ হয়ে যাচ্ছে, আজকে তারা ইসলামী মূল্যবোধের জন্য রাজপথে দেখছে। এই নেতাগুলো কোথায় ছিল তখনকার? শেখ হাসিনা গালিগালাজ করত জামাত শিবির বলে এবং অস্তিত্ববিহীন রাজনীতি ব্যক্তি বলে আমাদেরকেই তখন সেইভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে তিনি বক্তব্য দিয়েছেন। কিন্তু আজকে যারা রাজপথে দেখতে পারতেছি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ইউনূস সাহেবকে বিব্রত করার জন্য, এবং মনে হয় যেন এই ইউনো উপদেষ্টা মণ্ডলী একটা দাবির সরকার, দাবি পূরণের সরকার। বিভিন্ন ধরনের দাবি, যে দাবি হচ্ছে সর্বশেষ দেখতে পারতেছি যে যারা পুলিশে থাকা অবস্থায় বরখাস্ত হয়েছে তাদের একটা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছে। তো আমি বলতে চাই যেটা বাংলাদেশে বর্তমানে হাইব্রিড নেতার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, মনে হয় যেন একটা মহামারী আকার ধারণ করছে। সেই হাইব্রিড হচ্ছে কি রকমের? যাদেরকে 15 বছরে রাস্তায় দেখি নাই, কোথাও একটা ছবি দেখি নাই, আন্দোলনে দেখি নাই, কোথাও তাদের অবস্থান দেখি নাই, আজকে বড় বড় নেতা সেই দেখা যায় তাদের বিভিন্ন মানে অন্যায় পথে টাকা আয় করে, এক ধরনের চাঁদাবাজি করে, তাদের বিভিন্ন ধরনের মিছিল মিটিং নিয়ে তারা রাজপথে সরব। কিন্তু দেখা যায় একটু পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নেতাগুলো কারা? এগুলো দায়িত্ব ছিল আজকে প্রধান উপদেষ্টার, যে কোন রাজনীতি যারা 15 বছরে 42টা দল নামে যেটা ছিল তাদের বাইরে, এবং আমি মনে করি এই সমস্ত মিটিং মিছিল এইগুলো নিষিদ্ধ করা উচিত ছিল। না হয় এই দাবির মুখে ইউনূস সরকার যথেষ্ট এই মুহূর্তে তারা বিতর্কিত হওয়ার চেষ্টা করতেছে, এবং এই আওয়ামী লীগের যারা বেনিফিশিয়ারি, রুটি যারা হালুয়া রুটির ভাগিদার, তারাই আজকে এই বিএনপির সাথে আমাদের যারা জোটগত আন্দোলন তারা ঢুকে ঢুকে সেখানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এবং বাংলাদেশকে একটি ষড়যন্ত্রের স্বর্গরাজ্য করার চেষ্টা করতেছে। অতএব এই হাইব্রিড নেতাদেরকে যারা এই মুহূর্তে নেতৃত্বে আসার চেষ্টা করতেছে তাদেরকে আমি বলবো, এবং আমাদের জোট প্রধান বিএনপিকে আমি আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যেন এই হাইব্রিড নেতারা আপনার দলকেও বিতর্কিত করতেছে, বাংলাদেশকেও বিতর্কিত করতেছে। তো আমি আর যেটা বলতে চাই সেইটা হচ্ছে এই হাইব্রিড এবং বিভিন্ন ধরনের আওয়ামী লীগের যারা চেষ্টা করতেছে আমাদের ভিতরে ঢুকে রাষ্ট্রকে একটি ষড়যন্ত্রের মুখে ফেলে দেওয়া। তো আমি পরিষ্কার করে বলতে চাই, আজকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তার আশেপাশে যারা আছে তারাও কিন্তু হাইব্রিড। এই যে এনজিও, তারপর বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠান থেকে উনি একটি সরকার উপদেষ্টা মন্ডলীর সরকার গঠন করেছেন, সেখানেও অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্ন আমি করতে চাই না।
যে তো বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয়, কিন্তু এই ফলটা কিন্তু একটু টক হয়ে যাওয়ার অবস্থান। আজকে বাংলাদেশে আজকে পত্রিকায় আসে যে ইতিমধ্যে ডলারের দাম আবার 50 পয়সা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তাহলে এইগুলো যে মানুষের তখনকার শেখ হাসিনার সময় গরিব দুঃখীদের পকেট কাটতো, আজকে যে পকেট মনে করেছিলাম যে ইউনূস সাহেব মাইক্রো ক্রেডিট এবং অর্থনীতিতে শ্রেষ্ঠ একজন শিক্ষক ছিল, তাদের গরিবদের পকেট উনি সেলাই করে দেবে, কিন্তু সেলাই না করে উনি আবার সেই কাটা পকেটকে আবার দ্বিখণ্ডিত করতে পকেট কাটার জন্য পায়তারা করতেছে। কারণ আজকে এই হাইব্রিড নেতারা এবং যত বাংলাদেশের যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলোকে মানে খরচ মানে সংকুচিত না করে তারা বৃদ্ধি করার চেষ্টা করতেছে, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে যে সচিব মহোদয়রা আছেন সেই সচিব মহোদয়রা কিন্তু ওই আওয়ামী লীগেরই তাদের তৈরি করা। তো সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, এই মুহূর্তে থেকে যদি এই বাংলাদেশের অর্থনৈতিক এবং পুলিশ প্রশাসন এবং র্যাব সেনাবাহিনীকে যদি পুনর্গঠন করা না যায়, আমি মনে করি বাংলাদেশের জন্য একটি চরম ক্রান্তিকাল অপেক্ষা করছে। কারণ ওই ভারতের আমাদের প্রতিবেশী ভারতে বসে শেখ হাসিনা যে রকমের মানুষ একজনকে খারাপ পর্যায়ে দেখলে যেরকমের মানুষ একটা আছে যে 2 নখ টাকায়, আজকে শেখ হাসিনা কিন্তু ভারতে বসে সেই নখ টাকাচ্ছে বাংলাদেশের অবস্থা দেখে। অতএব এই থেকে যদি রেহাই পেতে চায় এই হাইব্রিড নেতারা, এবং আজকে উপদেষ্টা মন্ডলীর দিক থেকে তাদের পরিষ্কার একটি মেসেজ থাকা দরকার যে বাংলাদেশ যদি সেই 5ই আগস্টের পরে যারা স্বপ্ন দেখেছিল সোনার বাংলা, যদি ওই সোনার বাংলা স্বপ্ন দেখতে চায়, আপনারা দ্রুত এই যাদের বিভিন্ন মন্ত্রণালয়ের যে খরচ এটা সংকুচিত করতে হবে, এবং অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় যে উন্নয়ন আছে সেই উন্নয়নকে কাটছাঁট করে নির্দিষ্ট পথে হাঁটতে হবে। নির্দিষ্ট পথ হচ্ছে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছিল সেই কমিটির যে ইতিমধ্যেই তাদের কমিটির কিছু কিছু প্রতিবেদন পেশ করা হয়েছে, সেই পেশ করার ভিতরে নির্দিষ্ট করে সমস্যা চিহ্নিত করে দ্রুত একটি জনসংখ্যার আকাঙ্ক্ষার যে নির্বাচন সেই নির্বাচন দিয়ে, এবং যারা এই বাংলাদেশের জন্য স্বপ্ন দেখে পুরো 15টা বছর রাজনীতিতে এবং রাজপথে ছিল, তাদেরকে নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে যে কেহ যেন সুবিধা নিয়ে বাংলাদেশের জন্য একটি অকার্যকর রাষ্ট্র গঠন না করতে পারে। এবং বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটি নির্বাচন দেওয়া, এবং রাজনৈতিক সরকারকে পুনঃস্থাপন না করলে শুধু এই আজকে আনসার দাবি, গার্মেন্টস লীগের দাবি, এই ধরনের স্বেচ্ছাসেবক এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দাবি, এই দাবি মেটাতে ইউনূস সাহেব দিকবেদিক হয়ে যাবে। আপনাদের এই জন্য সমস্যা চিহ্নিত করে ওই চিহ্নিত সমস্যাকে সমাধান করে একটি নির্বাচন দিয়ে রাজনৈতিক ব্যক্তিদের হাতে ক্ষমতা অর্পণ করেন। সংস্কার একটি দীর্ঘমেয়াদী, এটা ইচ্ছা করলে আপনি কালকে শেষ করতে পারবেন এইটা না। একটি সংবিধান তৈরি করতে হবে, যে সংবিধান অন্তপক্ষে সেই 71 সালে মুক্তিযোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে একটি সংবিধান তৈরি করতে হবে, যে সংবিধানের দোহাই দিয়ে যেন বাংলাদেশকে আর বিতর্কিত করতে না পারে। সেই জন্য আমি আহ্বান জানাবো আজকে বিতর্কিত এবং এই হাইব্রিড নেতাদেরকে পরিহার করে একটি একটি প্ল্যাটফর্ম দাঁড়িয়ে বিএনপিকে আমি অনুরোধ জানাবো যেন এই আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে ছিলাম তাদেরকে নিয়ে একটি কাঠামো, এবং জনাব তারেক জিয়া কর্তৃক যে 31 দফা এই সংস্কারের মাধ্যমে যদি আমরা সামনে আগে এগিয়ে যেতে পারি, আমি মনে করি বাংলাদেশের সেই সুফলা শস্য শ্যামলা এবং মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার জন্য যে মৌলিক অধিকার সেটা আমরা আবার ফিরে পাবো। স্বাধীনতার চেতনা, সেই লাল সবুজের যে পতাকা পেয়েছি সেই পতাকা আমাদের অক্ষুণ্ণ থাকবে। ধন্যবাদ আপনাকে। আমি আমি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান। দীর্ঘদিন এই রাজপথে আছি, ছিলাম এবং ভবিষ্যতে থাকবো যতক্ষণ পর্যন্ত শ্রমিক জনতা কৃষকের ন্যায্য দ্রব্য মূল্যর
হিস্সা না পাবে, তাদের রুটি রুজির যতক্ষণ পর্যন্ত তাদের সেই গ্যারান্টি না আসবে রাষ্ট্র থেকে, ততক্ষণ পর্যন্ত এই হাইব্রিড এবং এই অসামঞ্জস্য বাংলাদেশের বিরুদ্ধে যেই শক্তি, সেই শক্তির বিরুদ্ধে রাজপথে আসি, থাকবো, এই অঙ্গীকার করছি আপনাদের সামনে।